আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ করব। গতিবিদ্যা চ্যাপ্টারের বিগত বছরের ইঞ্জিনিয়ারিং ক্লাস ভার্সিটিতে আসা যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো দেখব কীভাবে সলভ করতে হয়। আমাদের প্রথম কোশ্চেন হলো বুয়েট 19-20-এ আসা গতিবিদ্যা থেকে একটা কোশ্চেন। ভূমিতে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখ থেকে বের হয়ে আসে। এই অবস্থায় ভূমিতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? খুবই সুন্দর একটা প্রবলেম। এটা দেখি। ভূমিতে 1 মিটার উচ্চতা একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। আমি ধরি এইটা হচ্ছে আমাদের ভূমি, এখান থেকে এখানে হচ্ছে কল, এখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। 3টে ফোঁটা আমরা অ্যানালাইসিস করব। এখান থেকে এটুকু দূরত্ব হয়েছে 1 মিটার। ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে মানে প্রতিটা ফোঁটা নির্দিষ্ট সময় ব্যবধানে পড়ছে। এটা হচ্ছে প্রথম ফোঁটা একেবারে ইনিশিয়ালি, যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন কি হয়েছে, প্রথম ফোঁটা এখান থেকে পড়া শুরু করছে। পরবর্তী টি ইকুয়াল টু টি সময় পরে, ধরি টি ইকুয়াল টু টি একটা নির্দিষ্ট সময় পর, টি ইকুয়াল টু 0, এখানে টি ইকুয়াল টু টি ড্যাশ, দ্বিতীয় পরে টি ড্যাশ ইকুয়াল টু টি মানে একটা নির্দিষ্ট সময় পরে 0 সেকেন্ডের পর, ধরি 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর বা 1 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর, এটা আমরা জানি না, এটা বের করব। ধরি টি সময় পরে প্রথম ফোঁটা এই একটা অবস্থানে আসছে, এটা হচ্ছে ফার্স্ট ফোঁটা। আর দ্বিতীয় ফোঁটা মাত্র পড়া শুরু করছে, এখান থেকে পড়া শুরু করছে। টি ড্যাশ ইকুয়াল টু টি সময়, এটা হচ্ছে ফার্স্ট ফোঁটা। পরবর্তীতে আবার ওই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে এখন টি ডাবল ড্যাশ ইকুয়াল টু 2t সময়, মানে 0 সময় প্রথম ফোঁটা এখানে, টি সময়ে প্রথম ফোঁটা এখানে, দ্বিতীয় ফোঁটা পড়া শুরু করছে। অ্যান্ড টি ডাবল ড্যাশ 2t মানে আরও টি সময় অতিক্রান্ত হওয়ার পরে, টি প্লাস টি আরও টি সময় অতিক্রান্ত হওয়ার পরে কলের মুখ থেকে, এটা হচ্ছে কলের মুখ থেকে তৃতীয় ফোঁটা থার্ড ফোঁটা পড়া শুরু করছে। তখন কোশ্চেন অনুসারে বলা আছে যে প্রথম ফোঁটা হচ্ছে ভূমিতে, এটা হচ্ছে ফার্স্ট। এটা কোশ্চেনে দেওয়া আছে, তাহলে দ্বিতীয় ফোঁটা কোনো এক অবস্থানে থাকবে, সেকেন্ড ফোঁটা দ্বিতীয় মানে এদের মাঝখানে কোনো এক অবস্থানে থাকবে। প্রথম ফোঁটা এখানে চলে আসছে, দ্বিতীয় ফোঁটা পড়া এখানে চলে আসছে, আর তৃতীয় ফোঁটা মাত্র পড়া শুরু করছে। এই আমাদের কোশ্চেন স্টেটমেন্টে বলা আছে। এখন আমাকে বের করতে হবে এই এইচটা কত, এই হাইটটা কত, এই উচ্চতাটা কত, এটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে পানির কল। এখন 2t সময় কি, এই 2t সময়টা মানে কি, 2t মানে হয়েছে প্রথম ফোঁটা 2t সময় পরে ভূমিতে আসছে। এটা কি বুঝতে পারছি কিনা? 2t মানে হয়েছে প্রথম ফোঁটা টি ইকুয়াল টু 0 সময় এই মুখে, আর টি ইকুয়াল টু 2t সময় ভূমিতে। তার মানে কি বলতে পারি আমরা? প্রথম ফোঁটার এই পয়েন্ট থেকে এই ভূপৃষ্ঠে আসতে তার 2t সময় লাগছে। তাহলে প্রথম ফোঁটার 2t সময় লাগছে। এখন প্রথম ফোঁটা 1 মিটার দূরত্ব অতিক্রম করছে 2t সময়ে, 1 মিটার দূরত্ব অতিক্রম করছে 2t সময়। আর ত্বরণ কত? ত্বরণ হচ্ছে জি। তাহলে আমরা কি লিখবো? y ইকুয়াল টু হাফ জি ইন্টু 2t স্কোয়ার। এটা বুঝতে পারছি কিনা? এটা আশা করি বোঝা যাচ্ছে। মানে এখন আমরা এখান থেকে 2t বের করব। এখান থেকে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু 1 মিটার, ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু 2t স্কোয়ার, মানে 2t সময় লাগছে প্রথম ফোঁটার নলের মুখ থেকে ভূপৃষ্ঠে আসতে। এখান থেকে আমরা সলভ করলে টি এর মান পাই 0.2258 সেকেন্ড। তার মানে এই যে সময় ইন্টারভালটা 0.2258 সেকেন্ড, মানে প্রথম ফোঁটা যখন এখানে তার 0.2258 সেকেন্ডে প্রথম ফোঁটা এখানে আসছে, তারও 0.2258 সেকেন্ডে প্রথম ফোঁটা একেবারে ভূপৃষ্ঠে পতিত হয়েছে। এখন দ্বিতীয় ফোঁটা, আমাদের সেকেন্ড ফোঁটা টি ইকুয়াল টু টি সময় এখানে একেবারে আমাদের কলের মুখে, এখন টি ইকুয়াল টু 2t সময় সেকেন্ড ফোঁটা এখানে। তাহলে সেকেন্ড ফোঁটাটা এই দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় পাইছে? 2t মাইনাস টি না, কতটুকু সময় পাবে? টি ইকুয়াল টু টি সময় সেকেন্ড ফোঁটা এখানে,
অ্যান্ড টি ইকুয়াল টু 2t সময় সেকেন্ড ফোঁটা এখানে। তার মানে এখান থেকে এইখানে আসতে বা এখান থেকে এইখানে আসতে মানে তার কত সময় লাগছে? 2t মাইনাস টি, 2t মাইনাস টি মানে টি সময় পরে সেকেন্ড ফোঁটা এই পজিশন থেকে মানে নলের মুখ থেকে এইখানে আসতে, নলের মুখ থেকে এইখানে আসতে তার সময় লাগছে 2t মাইনাস টি, কারণ টি সময় সে এখানে আর 2t সময় সে এখানে। তার মানে সময় ডিফারেন্স কত? টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ড সময় লাগছে কি সেকেন্ড ফোঁটার এই পজিশন থেকে এই পজিশনে আসতে। তখন সেকেন্ড ফোঁটার ক্ষেত্রে আমাদের এই অতিক্রান্ত দূরত্বটা বের করব। সেকেন্ড ফোঁটার ক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নেই ওয়াই ড্যাশ, এই অতিক্রান্ত দূরত্ব সেকেন্ড ফোঁটার ক্ষেত্রে আমি ধরে নেই ওয়াই ড্যাশ। তখন আমাদের কি হবে? দেখি ওয়াই ড্যাশ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। টি লিখলাম কেন? কারণ সেকেন্ড ফোঁটা এই পজিশন থেকে এই পজিশনে আসছে টি সময় অতিক্রান্ত হয়েছে, বা হাফ ইন্টু 9.8 ইন্টু 0.2258 তার স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই ড্যাশ ইকুয়াল টু পাই কত? হাফ ইন্টু 9.8 ইন্টু 0.2258 তার স্কোয়ার ইকুয়াল টু পাই আমরা 0.25 ইকুয়াল টু পাই 0.25 মিটার, 0.25 মিটার। তার মানে এই ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0.25 মিটার। আমাদের কোশ্চেনে বলা আছে যে দ্বিতীয় ফোঁটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা থাকবে। এই অবস্থায় দ্বিতীয় ফোঁটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা থাকবে? ভূপৃষ্ঠ থাকবে এইচ উচ্চতা থাকবে, এইচ এর মান নির্ণয় করব। এখন এইচ মানে কি? টোটালটা ছিল আমাদের 1 মিটার, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? এইচ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই ড্যাশ না, তার মানে 1 মাইনাস 0.25, দ্যাট মিনস 0.75। এটাই তো আমাদের অ্যান্সার হওয়ার কথা, কারণ টোটালটা হয়েছে আমাদের এই পজিশন থেকে এই পজিশন 1 মিটার, তার ভিতর এইটুকু হচ্ছে আমাদের 0.25, তাহলে এইচ কত হবে? 1 মাইনাস ওয়াই ড্যাশ 0.75। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। আমাদের নেক্সট প্রবলেম রুয়েট 19-20 আসা একটা কোশ্চেনে বলা আছে একটি এরোপ্লেনের পাইলট 288 কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিকভাবে ভ্রমণকালে বন্দুক থেকে গুলি করেন। 3 সেকেন্ড পরে ভূমি থেকে তার প্রতিধ্বনি শোনা যায়। যদি শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড হয় তবে এরোপ্লেনের উচ্চতা কত? এটা আমাদের সেকেন্ড কোশ্চেন। মানে একটি এরোপ্লেনের পাইলট কি করছে? এইভাবে আনুভূমিকভাবে 288 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিছে। 288 কিলোমিটার পার আওয়ার, 288 কিলোমিটার পার আওয়ার, নিশ্চয়ই এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। 288 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তখন আমাদের কি করতে হবে? 288 ইন্টু 1000 মিটার, কিলোমিটারকে মিটারে নিলাম আর নিচে আওয়ার মানে হচ্ছে ঘন্টা, 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড। তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে চলে আসলো। এটা থেকে আমরা পাই 80 মিটার পার সেকেন্ড বা 80 মিটার পার সেকেন্ড বা 80 মিটার পার সেকেন্ড। এখন কি করছে? এখান থেকে এরোপ্লেনের পাইলট একটা গুলি নিক্ষেপ করছে বা গুলি ছুটছে, পরে এটা কি ভূমি থেকে প্রতিধ্বনি শোনা যায়। মানে হচ্ছে গুলিটা নিক্ষেপ করার ফলে ভূমিতে যে শব্দ আছে, শব্দ ভূমিতে প্রতিফলিত হয়ে আবার পাইলটের কাছে গেছে। মানে 3 সেকেন্ড পরে যদি শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড হয় তখন এরোপ্লেনের উচ্চতা কত? মানে গুলি কোন দিকে ছুটছে ওটা আমাদের ম্যাটার করবে না, গুলির কিছুই তো মানে গুলির কিছু নাই, গুলির শব্দটা 3 সেকেন্ড পরে শুনতে পাইছে, মানে শব্দ কোন পথে যাবে, আর শব্দ তো সবসময় সরল পথে যায়। তাইলে আমি ধরে নিই এখান থেকে এই পজিশনে এ থেকে বি পজিশনে গেছে 3 সেকেন্ড পরে। 3 সেকেন্ড পরে বিমান এখান থেকে গুলি ছুটছে, এখান থেকে 3 সেকেন্ড পরে এই পজিশনে গেছে বিমানটা। তাহলে এ বি এর দূরত্ব কত হবে? আমরা জানি এস সমান ভিটি, সমবেগে চলছে, অ্যান্ড বিমান কি সমবেগে চলতেছে না? তাহলে 3 সেকেন্ড পরে বি পয়েন্টে আসে, 3 সেকেন্ড পরে বিমানটা এ থেকে বি পয়েন্টে আসছে, মানে হচ্ছে 80 ইন্টু 3 মানে কত? 240 মিটার, 240 মিটার এ থেকে বি এর অবস্থান। এখন এই 3 সেকেন্ড সময়ে এখানে যদি আমাদের ভূমি থাকে 3 সেকেন্ড সময়ে শব্দ শুনতে পাচ্ছে, মানে 3 সেকেন্ড পরে শব্দ শুনতে পাইছে, মানে এখান থেকে শব্দ উৎপন্ন করছে। শব্দ উৎপন্ন করার পরে শব্দ কি করছে? ভূমিতে আসছে, ভূমিতে প্রতিফলিত হয়ে আবার বি পয়েন্টে গেছে, শব্দটা।
তাহলে এখান থেকে এই ভূমিতে প্রতিফলিত হয়েছে এবং ভূমি থেকে আবার এই পয়েন্টে যাইতে শব্দের, এটা হচ্ছে শব্দের অতিক্রান্ত পথ, এটা হচ্ছে শব্দের অতিক্রান্ত পথ। আর এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের বিমানের অতিক্রান্ত পথ। বিমান 3 সেকেন্ডে এখান থেকে এই পজিশনে গেছে, অ্যান্ড শব্দ কি করছে, এখান থেকে নিচে প্রতিফলিত হয়ে আবার এই বি পয়েন্টে গেছে, তখনই তো প্রতিধ্বনি শুনতে পাবে। প্রতিধ্বনি শোনা মানে কি, পুনরায় শব্দটা শুনতে পাওয়া। তাইলে 3 সেকেন্ড সময় লাগছে শব্দেরও, এখান থেকে এইখানে আসে আবার এই পয়েন্টে যাইতে 3 সেকেন্ড সময় লাগছে। তার মানে এইটুকু আসছে শব্দের কত সময় লাগছে, 1.5 সেকেন্ড না, অর্ধেক সময় লাগছে। নিচে নামতে যা সময় লাগছে উপরে উঠতে একই সময় লাগছে, অর্ধেক সময় লাগছে। তাহলে এইটুকু সমান কত, এও সমান কত হবে, এ হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব। শব্দ এর সমান ভিটি, এখানে শব্দের বেগ দেওয়া আছে, আমাদের শব্দের বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 350 ইন্টু টি এর সমান ভিটি, ভি হয়েছে 350, টি হয়েছে 1.5 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে পাই 350 ইন্টু 1.5 মানে 525 মিটার। এটা হচ্ছে 525 মিটার। আর এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এখান থেকে এই দূরত্ব যায়, এখান থেকে এই দূরত্ব একই ত্রিভুজ। তাহলে এখান থেকে যদি লম্ব আঁকলে এই যে এইচ উচ্চতা, এই এইচটাই তো বিমানের উচ্চতা না, ভূপৃষ্ঠ থেকে এইচটাই তো বিমানের উচ্চতা। এখন এই বিমানের উচ্চতা এইচ নির্ণয় করব, বিমানের উচ্চতা এইচ ইকুয়াল টু হোয়াট, এই এইচটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এখান থেকে এ থেকে বি, এটা ডি পয়েন্ট ধরি, ডি হবে না মধ্যবিন্দু, যেটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা লম্ব আঁকলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডি ইকুয়াল টু কী হবে, এডি ইকুয়াল টু হবে 240/2, এ ডি হবে এ বি এর মধ্যবিন্দু, মানে হচ্ছে 120 মিটার, এডি হয়েছে 120 মিটার। তাইলে আমরা এ ও ডি ত্রিভুজটা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করলে কি আসবে আমাদের, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি আমরা অ্যানালাইসিস করি তখন আমাদের কি আসবে, এ ডি, এটা হচ্ছে এ ডি আর এটা হচ্ছে ও। তাইলে এটা অ্যানালাইসিস করলে আমাদের আসে এ ও, এটুকু হচ্ছে আমাদের 120 আর এইটুকু হচ্ছে আমাদের 525। তাহলে পিথাগোরাস থেকে আমরা এই এইচ উচ্চতা নির্ণয় করতে পারি না, এইচ স্কোয়ার ইকুয়াল টু 525 অতিভুজ, এটা 90 ডিগ্রি না, তাহলে 525 স্কোয়ার মাইনাস 120 স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে এখান থেকে পাই আমরা 525 স্কোয়ার মাইনাস 120 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 511.1 মিটার, এইচ ইকুয়াল টু 511.1 মিটার। তার মানে এরোপ্লেনের যে উচ্চতা, সেই উচ্চতাটা হলো 511.1 মিটার। কোশ্চেন এটাও সলভ হয়ে গেছে। আমাদের নেক্সট প্রবলেম, বুয়েট 18-19-এ আসা একটা প্রবলেমটা হলো একজন ফুটবল খেলোয়াড় আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ দলের গোলরক্ষকের দিকে কিক করেন। মানে এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এখান থেকে এটা হচ্ছে আমাদের গোলরক্ষক, এখানে একজন গোলরক্ষক দাঁড়ানো আছে, এখান থেকে কি করছে, এ পয়েন্ট থেকে একজন ফুটবল খেলোয়াড় কিক মারছে 30 ডিগ্রি কোণে, এখান থেকে 30 ডিগ্রি কোণে এভাবে কিক মারছে, এভাবে চলে গেছে 30 ডিগ্রি কোণে, এটা 30 ডিগ্রি কোণে কিক করছে। অ্যান্ড কত মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড বেগে, 25 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে। এখন এ থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে আমাদের 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ দলের গোলরক্ষকের দিকে কিক করছে, এখান থেকে 80 মিটার দূরে প্রতিপক্ষ দলের গোলকিপার। এখন গোলরক্ষক সঙ্গে সঙ্গে বলটি ধরার জন্য বলের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে দৌড়ে যান। মানে এখান থেকে যেই মুহূর্তে কিকটা মারছে, এ পজিশনে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় গোলরক্ষক একই সাথে এইদিকে বল ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে দৌড়ে যান। বলটি ভূমিতে পড়ার আগে গোলরক্ষক ধরতে পারবেন কিনা গাণিতিক বিশ্লেষণ করে দাও। মানে হচ্ছে বলটি এখান থেকে এই পজিশনে আসলো, এখান থেকে এই পজিশনে ধরে আসলো, সি পয়েন্টে আসলো। এখন যদি গোলরক্ষক ওই একই সময়ে সি পয়েন্টে আসতে পারে, তখন কি ভূমিতে পড়ার আগেই তো বলটি ধরে ফেলবে,
এখন এইটা আমাকে নির্ণয় করতে বলছে যে ভূমিতে পড়ার আগেই যে বলটি ধরতে পারবে কি পারবে না। এখন এখান থেকে সি পয়েন্টে আসতে বলটার, এই যে বলের এ থেকে সি পয়েন্টে আসতে কতটুকু সময় লাগছে, এটা মোট বিচরণকাল না? আমরা বিচরণকালে সূত্র পড়ছিলাম টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। এখানে জি ইকুয়াল টু 9.8 দেওয়া আছে, এটা নির্ণয় করলে পাই 2 ইন্টু ইউ 25 ইন্টু সাইন কত 30 ডিগ্রি ডিভাইড বাই 9.8, দ্যাট মিনস 2.551 সেকেন্ড। 2.551 সেকেন্ড 2.551 সেকেন্ড। এটা হচ্ছে কি বল এ থেকে সি পয়েন্ট আসছে কত সময় লাগছে। এখন 2.551 সেকেন্ডে যদি লোকটা এই সি পয়েন্ট আসতে পারে তাহলেই তো ভূমিতে পড়ার আগেই ধরতে পারবে। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? পরে এ থেকে সি এর দূরত্ব কত? এ থেকে সি এর দূরত্ব না আমাদের আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা ইকুয়াল টু কি হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি না? তখন এখানে কি বলবো, ইউ এর মান 25 স্কোয়ার ইন্টু সাইন 2t মানে 60 ডিগ্রি, 2 থিটা হচ্ছে 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8 মানে হচ্ছে 55.23 মিটার, মানে এসি 55.23। তাহলে বিসি ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু কত হবে? বিসি ইকুয়াল টু হবে কত? টোটাল 80, টোটাল হচ্ছে 80, এ বি হচ্ছে 80 মাইনাস এসি, তখন আমরা তো বিসি পাবো। টোটালটা থেকে এইটুকু বিয়োগ করলে আমরা এইটুকু পাবো না, তখন 80 মাইনাস 55.23 মানে হচ্ছে 80 মাইনাস 55.23 হচ্ছে 24.7687 মিটার বিসি। এখন লোকটার মানে এই যে গোলরক্ষক যদি 2.551 সেকেন্ডে সি পয়েন্টে আসতে পারে তাইলে তো ভূমিতে পড়ার আগেই বলটি ধরতে পারবে, কারণ বল এখান থেকে সি পয়েন্টে আসতে লাগে এই 2.551 সেকেন্ড। এখন একই সময়ে যদি গোলরক্ষকটি বি থেকে সি পয়েন্টে আসতে পারে তখনই তো বলটি ধরতে পারবে, ঠিক না? অথবা গোলরক্ষক যদি আগে আসে, সি পয়েন্টে বলটি পড়ার আগেই চলে আসে, মানে এখানে এসে থেমে থাকবে, এখান থেকে গোলরক্ষক এখান থেকে সি পয়েন্টে এসে দাঁড়াই আছে আর বলটি একটু পরে সি পয়েন্টে এসে বসে, তখনও তো আবার ধরতে পারবে। তার মানে এই যে লোকটার মানে গোলরক্ষকটার সি পয়েন্টে আসতে অতিক্রান্ত সময় যদি টি হয় অ্যান্ড এই টি এর মানটা যদি আমাদের 2.551 সেকেন্ডের কম হয়, তা এটা দ্বারা কি ডিনোট করে সি পয়েন্টে গোলরক্ষকটা 2.551 সেকেন্ডের আগেই সি পয়েন্টে এসে দাঁড়াই আছে। গোলরক্ষক এখান থেকে দৌড়ে এসে সি পয়েন্টে এসে দাঁড়াই আছে, একটু পরে বলটি পড়লো এবং সে ধরে ফেললো। এটা একটা কেস হতে পারে, অথবা ইকুয়াল হইতে পারে, যে মুহূর্তে বলটা সি পয়েন্টে আসলো ওই একই মুহূর্তে গোলরক্ষকটা সি পয়েন্টে আসলো। এখন দেখতে হবে এই টি এর মানটা কত। এইটা হলে ধরতে পারবে, মানে ভূমিতে পড়ার আগেই ধরতে পারবে। এখন এই টি এর মানটা কত? এই টি এর মান কত? আমরা জানি কি গোলরক্ষক সমবেগে যাচ্ছে না, 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে যাচ্ছে, তাহলে এস সমান ভিটি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এস কত? এখানে এস কত? বিসি ইকুয়াল টু আমরা কত নির্ণয় করছি 24.7687 ডিভাইডেড বাই ভি কত 10 মিটার পার সেকেন্ড বেগে, বা এটা এখান থেকে পাই 2.476 সেকেন্ড। তাইলে এখন এইটা আমরা বলতে পারি এখান থেকে যখন গোলরক্ষক যাত্রা শুরু করছে একই সময়ে বলটা এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, মানে কিক মারা হয়েছে। পরে 2.476 সেকেন্ড সময়ে গোলরক্ষক সি পয়েন্ট এসে দাঁড়ায় আছে, আর তার একটু সময় পরে মানে 2.551 মানে কত 2.551 মাইনাস 2.476 মানে হচ্ছে 0.075 সেকেন্ড, মানে হচ্ছে যে 0.075 সেকেন্ড লোকটি মানে এই যে গোলরক্ষকটি সি পয়েন্টে দাঁড়ায় আছে, তারপরেই সি পয়েন্টে আমাদের বলটি পতিত হয়েছে। তাইলে এখান থেকে বলতে পারি যে
টি এর মানটা কি 2.551 থেকে ছোট না, 2.476 সেকেন্ডের থেকে ছোট, তাইলে আমরা কি বলতে পারি যে ধরতে পারবে, মানে ভূমিতে পড়ার আগেই ধরতে পারবে, ভূমিতে পড়ার আগেই ধরতে পারবে। আশা করি এটা বোঝা গেছে। আমাদের নেক্সট প্রবলেম বুয়েট 17-18 বা 17-18 আসা একটা প্রবলেমটা হলো যে একটি ক্রিকেট বলের ওজন হচ্ছে 0.65 কেজি। একজন ফিল্ডার বলটিকে স্বল্পতম সময়ে 100 মিটার দূরত্বে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছতে চাইলে ন্যূনতম কত কিলোমিটার পার আওয়ার গতিতে বলটি ছুটতে হবে? এই গতিতে ছুটলে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে গিয়ে পৌঁছাবে? মানে হচ্ছে ন্যূনতম কত বেগে ছুটতে হবে 100 মিটার দূরত্বে থাকা একজন উইকেট রক্ষকের কাছে। মানে হচ্ছে এখান থেকে একটি বল ছুড়বে, এখান থেকে 100 মিটার দূরত্বে থাকা, এটা হচ্ছে উইকেট রক্ষক, এখানে হচ্ছে উইকেট রক্ষক দাঁড়ানো, এখানে উইকেট রক্ষক দাঁড়ানো, এখানে হচ্ছে আমাদের উইকেট রক্ষক দাঁড়ানো। এখন বলা আছে যে ন্যূনতম কত কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটলে যে এখান থেকে এই পজিশনে আসবে। তাহলে আমি ধরে নেই এখান থেকে এইভাবে নিক্ষেপ করছে, নিক্ষেপ করার ফলে এইভাবে আসছে। তাহলে এখান থেকে আমি ধরি ইউ বেগে মারছে, ন্যূনতম হচ্ছে ইউ বেগ, অ্যান্ড থিটা কোণে নিক্ষেপ করছে। তাইলে 100 মিটার কি হবে আমাদের? 100 মিটার হবে না আনুভূমিক পাল্লা, আর আনুভূমিক পাল্লা ইকুয়াল টু কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাইলে এখান থেকে আমরা ইউ এর মানটা নির্ণয় করব। ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর জি ডিভাইডেড বাই সাইন থিটা না, আর জি ডিভাইড বাই সাইন 2 থিটা, বা এখান থেকে আমরা পাই ইউ ইকুয়াল টু রুট ওভার আর জি ডিভাইডেড বাই সাইন 2 থিটা। এখন আমাদের নির্ণয় করতে হবে ইউ মিনিমাম, আমাদের নির্ণয় করতে হবে কিন্তু ইউ মিনিমাম কখন? যখন এইটা ম্যাক্সিমাম। এটা বুঝছি কিনা? কারণ কি? কারণ হয়েছে যে আমাদের একটা ফাংশন বা একটা ভগ্নাংশ যদি এ বাই বি হয়, বি যত বড় হয় ইউ মানে এটা তত ছোট হবে না, মানে হর যত বড় হয় এইটা তত ছোট হবে, অ্যান্ড এইটা যত বড় হয় এটা তত বড় হবে। মানে বি যখন ছোট হবে ইউ তত বড়। হর যেহেতু এটা নিচে আছে ব্যস্তানুপাতিক, তার মানে ইউ মিনিমাম হবে যখন এই হর নিচেরটা হচ্ছে যখন ম্যাক্সিমাম, তখন সাইন 2 থিটা ম্যাক্সিমাম কখন? সাইন 2 থিটা ম্যাক্সিমাম মান হচ্ছে 1 না? তাহলে এখান থেকে কি পাই? 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি কোণে যদি আমি নিক্ষেপ করি তখন সর্বনিম্ন বেগে নিক্ষেপ করলেও মানে এই ন্যূনতম এই বেগে নিক্ষেপ করলে 100 মিটার দূরত্বে যাবে। এখন ইউ এর মান নির্ণয় করতে বলছে যে ন্যূনতম কত গতিতে ছুটতে হবে। এখান থেকে আমরা ন্যূনতম কত গতিতে ছুটব? ইউ মিনিমাম পাবো সাইন 2 থিটা তো 1, তাহলে রুট ওভার আর জি। আর কত? আর হয়েছে আমাদের 100 মিটার, 100 ইন্টু 9.8। এখান থেকে আমরা পাই রুট ওভার 100 ইন্টু 9.8 মানে হচ্ছে 31.3 মিটার পার সেকেন্ড। 31.3 মিটার পার সেকেন্ড। অ্যান্ড আমাকে এটা নির্ণয় করতে বলছে কত কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারবো যে 31.3 মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার নিব। এখন 31.3 মিটার মানে কি? ইন্টু 10⁻³ কিলোমিটার না? মিটারকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কিলোমিটার পাই, ডিভাইডেড বাই সেকেন্ড। 1 সেকেন্ড সমান কত ঘন্টা? 1 সেকেন্ড সমান কি 1/3600 ঘন্টা না? 1/3600 আওয়ার। এটা তো বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা পাই ইন্টু 10⁻³ 36 উপরে চলে যাবে, বা 112.69 বা 112.7
বা 112.7 কিলোমিটার পার আওয়ার। এই ন্যূনতম এই বেগে যদি নিক্ষেপ করে তখন এই শর্ত ফিল আপ করবে। আর একটা কোশ্চেন জুড়ে দিছে, এই গতিতে ছুড়লে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে গিয়ে পৌঁছাবে। কতক্ষণ পর উইকেট রক্ষকের কাছে গিয়ে পৌঁছাবে? আমরা জানি কি বিচরণকাল না, এটা এ থেকে বি পয়েন্ট আসছে, বিচরণকাল কত? টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু হবে কি 2u sin থিটা ডিভাইডেড বাই জি না? তখন আমরা এখানে বসাই দেব 2u কত, আমরা মিটার পার সেকেন্ড বসাই 31.3 ইন্টু সাইন 45 থিটা মান আমরা পাইছে 45 ডিভাইডেড বাই 9.8। এখান থেকে আমরা পাই 2 ইন্টু 31.3 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই 9.8 মানে হচ্ছে 4.516 সেকেন্ড, মানে 4.516 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সময়। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে বুয়েট 16-17-তে আসা বা 16-17 আসা। কোশ্চেনটা একটু বড় কিন্তু সহজ একটা কোশ্চেন। মানে নিচের চিত্রে একটা চিত্র দেওয়া আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি। চিত্রে চলচ্চিত্রের একজন স্ট্যান্টম্যান একটি উঁচু ভবনের ছাদে আনুভূমিকভাবে দাঁড়িয়ে পার্শ্ববর্তী একটি অপেক্ষাকৃত কম উঁচু ভবনের ছাদে লাফ দিবে। চিত্রতে দেওয়া আছে আমাদের। এই বাম পাশেরটা হয়েছে আমাদের বেশি উচ্চতার ছাদ, এখান থেকে ডান পাশের কম উচ্চতার ছাদে লাফ দিবে। এই কাজটি করার পূর্বে সে বুদ্ধিমানের মতো তোমাকে প্রশ্ন করলো যে এটি করা তার পক্ষে সম্ভব কি না। ছাদে তার দৌড়ের সর্বোচ্চ গতিবেগ 4.5 মিটার পার সেকেন্ড হলে সে এটা করতে পারবে কি? সেক্ষেত্রে তোমার উপদেশ কি হবে? ঝাঁপ দাও অথবা ঝাঁপ দিও না। মানে তুমি যদি তাকে বাঁচাতে চাও, তুমি যদি তার বন্ধু হয়ে থাকো, তাহলে তুমি তো তাকে অবশ্যই বাঁচাতে চাবে। এখন এই বাঁচাতে যখন চাবা, তুমি ক্যালকুলেশন করে বলতে হবে তোমাকে যে তুমি কি মানে ওই লোকটা কি আসলে ছোট ছাদে যাইতে পারবে কিনা। তার সর্বোচ্চ গতিবেগ 4.5 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কোশ্চেন। এখন এটা আমরা চিত্রটা একবার আবার দেখি। এই হচ্ছে আমাদের উঁচু ছাদ, এই হচ্ছে আমাদের উঁচু ছাদ, আর এই হচ্ছে আমাদের নিচু ছাদ। তাহলে আমরা এইটুকু কাটতে পারি না, নিচের অংশ বাদ দিয়ে দেই। আর নিচের অংশ আমাদের দরকার নাই, এখান থেকে লাফ দিয়ে এখানে পড়বে, নিচের অংশ তো আমাদের দরকার নাই, এটুকু আমরা বাদ দিয়ে দিতে পারি। তখন আমরা এইটুকু বাদ দিয়ে দিলে আমরা যে অংশটা পাবো, এই অংশটা পাবো না, এখান থেকে এখানে পড়বে, এখান থেকে লাফ দিয়ে এখানে পড়বে। এটা হচ্ছে আমাদের নিচু ছাদের পৃষ্ঠ। এখন এখান থেকে এখানে দূরত্ব ছিল আমাদের কত? 4.8 মিটার, 4.8 মিটার। আর এখান থেকে এইখানে দূরত্ব ছিল কত আমাদের? 6.2 মিটার। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 4.8 মিটার, আর এইটুকু হচ্ছে আমাদের 6.2 মিটার। আর এখান থেকে এইদিকে আমাদের 4.5 মিটার পার সেকেন্ড বেগে, 4.5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিতে পারবে আনুভূমিক দিকে। তাইলে আমাকে দেখতে হবে যে এই যে আমাদের স্ট্যান্টম্যান এখান থেকে লাফ দেওয়ার ফলে 6.2 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে কি পারে না। যদি 6.2 মিটার দূরত্ব অতিক্রম করতে না পারে, যদি এইখানে পড়ে, তখন তো সে কি মরে যাবে। তখন তো আমি উপদেশ দিব না যে তুমি লাফ দাও, আমি তাকে বাঁচাতে চেষ্টা করব। তার মানে আমাদের এই যে রেঞ্জ মানে এক্স অক্ষ বরাবর দূরত্বটা, লোকটা যদি মানে স্ট্যান্টম্যান যদি এক্স অক্ষ বরাবর 6.2 মিটার বা তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, তখনই তো সে বাঁচবে। আর আমি তাকে বাঁচাবো তো বলে বলবো ঝাঁপ দাও, আর যদি না বাঁচাতে পারি তাহলে ঝাঁপ দিও না। তার মানে আমাদের দেখতে হবে ক্যালকুলেশন করে লোকটা কি 6.2 মিটার দূরত্ব যাইতে পারে নাকি তার আগেই পড়বে কোনো এক স্থানে। তখন আমি প্লাসে যখন ভিডিওগুলো দিয়েছি তখন আমি দেখাইছিলাম যে এটা যদি আমাদের মূলবিন্দু ধরি, 0,0 যদি মূলবিন্দু ধরি, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তার উপরের দিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তখন ওয়াই অক্ষ বরাবর তার ইকুয়েশন কি হবে? সরণের ইকুয়েশন। ওয়াই অক্ষ বরাবর সরণের ইকুয়েশন হবে ওয়াই মাইনাস ওয়াই নট। ওয়াই নট হচ্ছে 4.8, ওয়াই নট হচ্ছে 4.8 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যান্ড
ওয়াই অক্ষ বরাবর কিন্তু তার কোনো ভেলোসিটির উপাংশ নাই, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তার মানে 0 u0 হাফ gt স্কোয়ার। জি কোন দিকে? নিচের দিকে না, তাহলে জি নেগেটিভ, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন লোকটা যখন দ্বিতীয় ছাদে পড়বে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ওয়াই অক্ষ বরাবরের অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন। লোকটা যখন দ্বিতীয় ছাদে পড়বে তখন ওয়াই এর মান 0 না? ওয়াই এর মান কি? এখান থেকে এই উচ্চতাটা ওয়াই এর মান। এখন লোকটা যখন দ্বিতীয় ছাদে পড়বে তখন কিন্তু ওয়াই এর মানটা 0, তাহলে ওয়াই এর মান 0 বসাবো ফর সেকেন্ড রুফ। দ্বিতীয় ছাদে যখন পড়বে তখন ওয়াই এর মান 0 বসাবো, 0 মাইনাস 4.8 ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমরা টি এর একটা মান পাবো। টি এর মানটা কত হবে আমাদের? 2 × 4.8 ডিভাইডেড বাই 9.8 রুট ওভার অ্যান্সার ইকুয়াল টু হচ্ছে 0.9897, মানে হচ্ছে টি ইকুয়াল টু বাই আমরা 0.9897 সেকেন্ড। টি ইকুয়াল টু বাই আমরা 0.9897 সেকেন্ড। তাইলে এই সময়টাতে লোকটা এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করবে? এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই একই সময়টাতে? এই সময়টাতে মানে 0.9897 সময়তে কি হবে? এই লোকটা দ্বিতীয় ছাদে আসবে। এখন এই সময়টাতে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, কারণ জি হচ্ছে নিচের দিকে, এদিকে কোনো ত্বরণের উপাংশই নাই। তখন আমরা কি করব? এস সমান ভিটি সমবেগ, ভি হচ্ছে 4.5 ইন্টু টি কত? 0.9897, 0.9897 ইন্টু হচ্ছে আমরা 4.5 দিয়ে দেই। এখান থেকে আমাদের আসে 4.4538, 4.4538 মিটার। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? যে লোকটা লাফ দিয়ে সর্বোচ্চ 4.4538 মিটার দূরত্ব যাইতে পারবে। এখান থেকে এই পজিশনে এসে সে নিচে পড়ে যাবে, মানে এখান থেকে লাফ দিয়ে সে এখানে আসবে। সে এই ছাদে আসতে পারবে না, কারণ এই ছাদের দূরত্ব 6.2 মিটার। তাহলে তার আগেই নিচে পড়ে যাবে, নিচে পড়ে যেয়ে তার মৃত্যু ঘটবে। এখন তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে তুমি কি বলবা? ঝাঁপ দিও না। এখন তুমি যদি চালাকি করে লেখো যে সে আমার শত্রু, আমি তাকে বাঁচাতে চাই না, তখন তুমি লিখে দেবা যে হ্যাঁ তুমি ঝাঁপ দাও। কিন্তু সাধারণভাবে আমরা শত্রু বন্ধু যাই হোক, যখন সে মৃত্যুর মুখে থাকে তখন আমরা বাঁচাতে চাইবো, তখন তাই আমরা লিখবো ঝাঁপ দিও না, ঝাঁপ দিও না। আশা করি এটাও বোঝা গেছে। আমাদের নেক্সট কোশ্চেনটা হলো রুয়েট 15-16 একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হলো যে একটি পাথর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। মানে একটি পাথর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। পাথরটিকে 3 সেকেন্ড পরে থামিয়ে দিয়ে আবার পড়তে দেওয়া হলো। বাকি দূরত্ব অতিক্রম করে পাথরটির ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? মানে হচ্ছে একটি পাথর কোনো একটি নির্দিষ্ট উচ্চতা থেকে, মানে এই উচ্চতা থেকে ভূপৃষ্ঠে আসতে তার 5 সেকেন্ড সময় লাগে। 5 সেকেন্ড সময় লাগে। পাথরটিকে 3 সেকেন্ড পর থামিয়ে দিয়ে আবার পড়তে দেওয়া হলো। বাকি দূরত্ব অতিক্রম করে পাথরটির ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? একেবারে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, মানে এখান থেকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, মানে হচ্ছে যে সে এখান থেকে জাস্ট এখানে পড়বে, তার কোনো বাধা নেই, তখন সে 5 সেকেন্ডে ভূমিতে পড়ে। কিন্তু আমাকে কি করা হয়েছে? বলা আছে যে 3 সেকেন্ড পরে এখানে এই পজিশনে আসলো, 3 সেকেন্ড পর এখান থেকে এটুকু আসতে 3 সেকেন্ড আসলো। এখান থেকে আসার পরে পাথরটিকে ধরে থামিয়ে দেওয়া হলো। পরে থামিয়ে দেওয়ার পরে আবার এখানে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। তাহলে বাকি পথ অতিক্রম করতে কত সময় লাগবে? এইটা আমাকে নির্ণয় করতে বলছে। তাইলে প্রথমে আমরা একটা কাজ করি, উচ্চতা নির্ণয় করি। এখান থেকে এইটুকু উচ্চতা কত? এইচ না? যখন এটা মুক্তভাবে ছেড়ে দিবে, মানে এখানে ইউ ইকুয়াল টু 0, তখন আমরা কি লিখবো? এইচ ইকুয়াল টু লিখবো না হাফ জিটি স্কোয়ার। এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার লিখবো, বা হাফ ইন্টু জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 টি স্কোয়ার, মানে 5, কারণ যখন মুক্তভাবে পড়বে তখন 5 সেকেন্ডে নিচে ভূমিতে পতিত হবে। হাফ
হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার মানে হচ্ছে 122.5 মিটার, 122.5 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 122.5 মিটার। এখন আমাদের 3 সেকেন্ড পরে এই অতিক্রান্ত দূরত্বটা কত? এটা হচ্ছে ধরি আমরা এইচ ড্যাশ ইকুয়াল টু কত? 3 সেকেন্ড সময়ে এইচ ড্যাশ অতিক্রান্ত দূরত্ব হবে কি হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার না? এখান থেকে আমরা পাই কি হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে আমরা পাই 44.1 মিটার, 44.1 মিটার। তাইলে আমাদের বাকি পথ কোনটুকু? বাকি পথ হয়েছে আমাদের এইটুকু ধরি ওয়াই মান। বাকি পথ যদি আমাদের ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে? ওয়াই ইকুয়াল হবে টোটাল হচ্ছে কত? এইচ মাইনাস এইচ ড্যাশ। এইচ কত? 122.5 মাইনাস 44.1। এখান থেকে আমরা পাই 122.5 মাইনাস 44.1 মানে হচ্ছে 78.4 মিটার। এখান থেকে আমরা পাই 78.4 মিটার। তাইলে এটা হচ্ছে আমাদের ওয়াই। এখন এই ওয়াই দূরত্ব অতিক্রম করতে পাথরটির কত সময় লাগবে এইটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন একটা জিনিস খেয়াল করি, পাথরটিকে এখান থেকে পড়তে পড়তে যখন 3 সেকেন্ড অতিক্রান্ত হয়েছে না, 3 সেকেন্ড অতিক্রান্ত হওয়ার পরে পাথরটিকে থামিয়ে দিয়েছে। থামিয়ে দেওয়া মানে কি? এখান থেকে আবার ইউ ইকুয়াল টু 0 বানিয়ে ফেলা হয়েছে। মানে এখান থেকে নিচে পড়তেছে, পর আবার 3 সেকেন্ড পরে থামিয়ে দিয়েছে, পরে আবার বাকি পার্টটুকু সেভাবে ছেড়ে দিয়েছে। তাইলে আমাদের এইখানে ইউ ইকুয়াল টু 0, আদিবেগ 0 যখন এখান থেকে পড়তেছে, কারণ 3 সেকেন্ড পর তো তাকে থামিয়ে দেওয়া হয়েছে, মানে তার বেগটাকে 0 করে দেওয়া হয়েছে। তাইলে এখন এই ওয়াই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে আমরা কি জানি? আবার যেহেতু থামিয়ে দেওয়া হয়েছে আদিবেগ 0, তখন আমরা লিখব ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার না? এটা তো লিখতে হবে, কারণ কি ইউ 0, এই পয়েন্টে আদিবেগ 0, ইউ এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ইউ যেহেতু 0, এই পজিশনে আমাদের ইউ যেহেতু 0, তাইলে এই ইকুয়েশন আমরা লিখতে পারি ওয়াই এর মান কত? 78.4 মানে 78.4 ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে টি এর আমরা মান পাই কি 2 ইন্টু 78.4 ডিভাইড বাই 9.8 রুট অ্যান্সার মানে 4 সেকেন্ড। এখান থেকে আমরা টি এর মান পাই 4 সেকেন্ড। এখান থেকে আমরা পাই টি ইকুয়াল টু 4 সেকেন্ড মানে হচ্ছে বাকি যে পথ, এই বাকি পথটা অতিক্রম করতে আমাদের যে পাথরখণ্ড তার 4 সেকেন্ড সময় লাগবে। এটা ছিল রুয়েট 15-16 এর কোশ্চেন। আশা করি এটাও বোঝা গেছে। আমাদের নেক্সট প্রবলেম এটা আসছে বুয়েট 14-15 মানে বুয়েট 14-15-এ আসা একটা কোশ্চেন। আমাদের নেক্সট প্রবলেমটা এটা হচ্ছে যে সমমন্দনে চলমান একটি ট্রেন প্রথম 1/4 কিলোমিটার অতিক্রম করে 20 সেকেন্ডে, দ্বিতীয় 1/4 কিলোমিটার অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটি সম্পূর্ণভাবে থামতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, এটা আগে সলভ করি। মানে হচ্ছে সমমন্দনে চলতেছে একটি ট্রেন, এখান থেকে এই পজিশন থেকে ধরি, এই পজিশন থেকে একটি ট্রেন সমমন্দনে প্রথম 1/4 কিলোমিটার মানে বি পয়েন্টে এবি হচ্ছে 1/4 কিলোমিটার অতিক্রম করতে তার 20 সেকেন্ড সময় লাগছে, 20 সেকেন্ড সময় লাগছে। আর কি বলা আছে? দ্বিতীয় 1/4 কিলোমিটার 30 সেকেন্ডে, মানে হচ্ছে এখান থেকে সি পয়েন্টে 1/4 কিলোমিটার এখানে আসছে, তার বি থেকে সি পয়েন্ট আসছে 30 সেকেন্ড সময় লাগছে। এই বি থেকে সি পয়েন্ট আসে 30 সেকেন্ড সময় লাগছে। ট্রেনটি সম্পূর্ণভাবে থামতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ধরি ডি পয়েন্টে ট্রেনটি সম্পূর্ণভাবে থেমে যায়, তাহলে এই সিডি ইকুয়াল টু হোয়াট? এটা আমাকে নির্ণয় করতে বলছে। আর এখন আমি ধরে নেই এ পয়েন্টে ট্রেনটির আদিবেগ ছিল ইউ, এ পয়েন্টে ট্রেনটির আদিবেগ হচ্ছে ইউ, এ পয়েন্টে ট্রেনটির আদিবেগ হচ্ছে ইউ, এটা আমরা ধরে নিতে পারি। এখন ইকুয়েশন সলভ করব। আমাদের 1/4 কিলোমিটার মানে কি? 1/4 কিলোমিটার মানে কি? 1/4 কিলোমিটার মানে হচ্ছে 1/4 ইন্টু 1000
মানে হচ্ছে 250 মিটার। এটা বুঝতে তো প্রবলেম নাই। তাহলে এ থেকে বি পয়েন্ট আসতে ফর এবি এর জন্য এ থেকে বি পয়েন্ট আসতে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করবো। আমি ধরে নিই ত্বরণ ইকুয়াল টু এ। তখন এখানে এস ইকুয়াল টু কত, 250 মিটার, 250 ইকুয়াল টু ইউ ইন্টু টাইম কত, 20 সেকেন্ড। এ থেকে বিতে আসতে 20 সেকেন্ড টাইম লাগছে, প্লাস হাফ ইন্টু এ এর মান কত, এ এর মান তো জানি না, টি স্কোয়ার, এ থেকে 20 স্কোয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 250 ইকুয়াল টু 20 ইউ প্লাস 200 এ। এই একটা ইকুয়েশন আমরা লিখতে পারি। এখন সেকেন্ড ইকুয়েশন আরেকটা লিখবো, ফর এসি দূরত্ব অতিক্রম করার জন্য আবার ইকুয়েশন লিখবো, এটাও আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এসি এর দূরত্ব কত, 1/4 প্লাস 1/4 মানে 1/2 কিলোমিটার। 1/2 কিলোমিটার মানে কি 500 মিটার। 500 মিটার এসি এর দূরত্ব 1/4 প্লাস 1/4 মানে হচ্ছে হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার মানে হচ্ছে 500 মিটার, মিটারে নিতে হবে। ইকুয়াল টু, আমি তো এখানে আদিবেগ ইউতে ধরলাম, ইউ ইন্টু টি কত, এখান থেকে এই পজিশনে আসতে 20 সেকেন্ড, এখান থেকে আবার এই পজিশনে আসতে 30 সেকেন্ড, তাহলে 20 যোগ 30 টোটাল 50 সেকেন্ড লাগছে। 50 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 50 স্কোয়ার। বা এখান থেকে পাই 500 ইকুয়াল টু 50 ইউ প্লাস 1250 এ। এই দুটি ইকুয়েশন পাই, 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন 1 এবং 2 যদি আমরা সলভ করি, অপনয়ন প্রতিস্থাপন তো আমরা শিখছি 9-10-এ। এখন আমরা এটা যদি আমরা সলভ করি, আমরা ক্যালকুলেটর দ্বারা সলভ করব। আমি এই ক্যালকুলেটর দ্বারা সলভ করি, আর অন্য কোনো একটা ভিডিওতে ক্যালকুলেটর ট্রিক্স আমি শিখাবো। আপাতত এখন এই ইকুয়েশন সলভ করি শুধু। দুটি ইকুয়েশন মানে হচ্ছে ইউ এর সহগ 20, আমি ইউ ধরি এক্স, প্লাস 200 ইকুয়াল টু 250, 50 ইউ প্লাস 1250, 500। এখান থেকে ইউ পাই আমরা 85/6, আমরা ইউ পাইতেছি 85/6। এখান থেকে আমরা ইউ পাইতেছি 85/6 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ পাইতেছি এ ইকুয়াল টু পাইতেছি -1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তো পাইতেছি। তাইলে এই যে গাড়িটা বা ট্রেনটা এখান থেকে ডি পয়েন্ট এসে থেমে যাবে। এখন আমি ধরে নেই ডি পয়েন্টে কি বেগ 0 না, তাহলে এই টোটাল পথ এডি এর টোটাল যে পথ, এই টোটাল পথের দৈর্ঘ্য আমি ধরে নিই এস টোটাল, এস টি মানে আমি এস টোটাল দ্বারা ডিনোট করছি। তাহলে আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই একটা সূত্র তো আমরা জানি। এখান থেকে ডি পয়েন্টে ভি ইকুয়াল টু 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ কত, ইউ হচ্ছে 85/6, ইউ হচ্ছে 85/6 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর মান কত, -1/6 এস। এখান থেকে আমরা পাই 85/6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1/6। এস ইকুয়াল টু আমরা 602.08, এস ইকুয়াল টু আমরা এস টোটাল ইকুয়াল টু 602.08 মিটার। আচ্ছা, আমাদের কোশ্চেনে কিন্তু এইটা চায় নাই, কোশ্চেনে আছে যে সিডি ইকুয়াল টু হট, মানে বাকি পথ মানে সম্পূর্ণরূপে থামতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে সিডি এর মান চাইছে। এখন এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 602.08, তাহলে আমাদের সিডি ইকুয়াল টু কি হবে, সিডি ইকুয়াল টু হয় কি টোটাল হচ্ছে এসটি 602.08 মাইনাস আমাদের এই এসি কত 1/4 প্লাস 1/4 কিলোমিটার মানে হাফ কিলোমিটার করে মিটার নিলে 500 মিটার বা 500। এখান থেকে আমরা পাই 102 পয়েন্ট
102.08 মিটার। তাহলে এইটা আমাদের সলভ হয়ে গেছে, মানে যে সম্পূর্ণরূপে অতিক্রম করতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, আমাদের এখন নেক্সট প্রবলেম বুয়েট 12-13-তে আসা একটা কোশ্চেন, 12-13 এ আসা একটা কোশ্চেন। ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে একটি পড়ন্ত বস্তুকে আঘাত করার জন্য 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো। যদি বন্দুক হতে গুলি বের হবার মুহূর্তে বস্তুটি স্থির অবস্থা থেকে নিচে পতিত হওয়া শুরু করে, তবে গুলিটি আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে। আচ্ছা, এটা বানরের এবং শিকারীর একটা প্রবলেম দিয়ে আমি এটা সলভ করছিলাম আমাদের থিওরি লেকচারগুলোতে, ক্লাস 2 মেবি 2 অথবা 3, ওইখানে এটার ফুল থিওরি আমি আলোচনা করছি যে যখন একটি শিকারী, মানে সেম জিনিস এটা, মানে হচ্ছে এটা যদি আমাদের ভূমি হয়, এখান থেকে একটা লোক এটাকে তাক করে, ভূমি হতে 500 মিটার দূরে অবস্থিত 300 মিটার উচ্চতা, মানে 300 মিটার উচ্চতা, 300 মিটার উচ্চতা, মানে এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে 500 মিটার, 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত বন্দুক থেকে গুলি ছুটছে, মানে এখান থেকে এটাকে তাক করে এদিকে গুলি নিক্ষেপ করছে, মানে এদিকে তাক করে গুলি নিক্ষেপ করছে। কিন্তু আসলে তো সে যাবে কি, এই পথে যাবে না, এখান থেকে তাক করে গুলি নিক্ষেপ করছে। পরে কি হয়েছে, যেই টাইমে গুলি নিক্ষেপ করছে ওই একই টাইমে স্থির অবস্থা থেকে এখান থেকে ওই বস্তুটা নিচে পতিত হওয়া শুরু করছে। তখন বলছে যে আঘাত করার জন্য, মানে এই বস্তুটাকে আঘাত করার জন্য এই যে কোণটা, এই কোণ ইকুয়াল টু হোয়াট, এই কোণটা কত হবে। ও আচ্ছা, এখানে কোণ দেওয়া নাই, কোণটা বের করতে হবে। আর আমাদের যে শিকারি এবং বানরেরটা ছিল যে এটাকে তাক করে মারছে, নিক্ষেপ করছে, ওই একই সময়ে বানর এখান থেকে নিচে পতিত হওয়া শুরু করছে। তাহলে কি হয়েছিল, যে দেখাইছিলাম আমি যে এদিকে তাক করে নিক্ষেপ করার ফলে বানরটা যদি এখান থেকে স্থির অবস্থা থেকে পড়া শুরু করে, বানরটা যেখানেই যাক না কেন তাকে আঘাত করবেই করবে। এখন এই কোশ্চেনটা একটু ঘুরাই দিছে, কোশ্চেনটা দিছে যে এই থিটার মানটা কত, এই থিটার মানটা কত, এই থিটার মানটা কত হইলে এরা আঘাত করবে। তাহলে ওই কনসেপ্ট যদি আমার জানা থাকে, তাহলে আমি যদি এমসিকিউতে আসে ডিরেক্ট থিটা ইকুয়াল টু লিখতে পারি না, যে এটাকে তাক করে আমি নিক্ষেপ করছে, মানে কি tan ইনভার্স 300/500, মানে হচ্ছে tan ইনভার্স 3/5 হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ ওই যে আমাদের বানরের কনসেপ্টটাকে যদি জানা থাকে আমার, যে এখান থেকে বানরকে তাক করে আমি নিক্ষেপ করা, মানে কি বানরকে তাক করে নিক্ষেপ করা মানে হচ্ছে এই যে থিটা কোণটা tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে তো অবশ্যই আঘাত করবে। তাহলে আমাদের অ্যান্সার tan ইনভার্স 3/5। কিন্তু আমাদের যখন কোশ্চেন আসে রিটেনে, তখন তো আমাদের কিছু ক্যালকুলেশন করে দেখাতে হবে, কারণ ওই কনসেপ্ট তো আমি শিখেছি দেখা এখন ডিরেক্ট ইউজ করতে পারতেছি, কিন্তু এভাবে লিখলে ফুল মার্ক পাওয়া যাবে না। তাহলে ফুল মার্ক পেতে হলে আমাদের কি করতে হবে, এই ম্যাথটা করা লাগবে। ম্যাথটা করার জন্য আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমাদের 300 মিটার, এটা হচ্ছে আমাদের 300 মিটার, আর এটা হচ্ছে আমাদের 500 মিটার। এখান থেকে আমি ধরে নিই থিটা করে নিক্ষেপ করছে, থিটা করে নিক্ষেপ করার ফলে এখানে আঘাত করছে, থিটা কোণটা আমরা জানি না, এখানে আঘাত করছে। এখান থেকে আমি থিটা কোণে গুলি নিক্ষেপ করার ফলে ওই যে বস্তুটা এখান থেকে স্থির অবস্থায় পড়া শুরু করছে, ইউ ইকুয়াল টু 0, অ্যান্ড আমাদের বস্তুটা যখন এই পজিশনে আসছে, আমাদের এই যে গুলিটাও এই পজিশনে আসছে, তাইলে তো আঘাত করছে। এই আঘাত করছে এটা বলা আছে, আঘাত করার জন্য থিটার মানটা কত হবে এটা নির্ণয় করতে হবে। এখন আমি ধরে নেই যে টি সময় পরে আঘাত করছে, টি সময় পরে গুলিটি বস্তুটিকে আঘাত করছে। আমি ধরে নেই টি সময় পরে গুলিটি বস্তুটিকে আঘাত করছে, তাহলে টি
টি সময় পরে যে টি সময় পরে গুলির অতিক্রান্ত দূরত্ব কত? 500 মিটার না? কারণ এই বস্তুটা তো এখান থেকে জাস্ট এই বরাবর আসবে, কখনো এই দিকে আসবে না। তার মানে এক্স অক্ষ বরাবর গুলিটির টি সময় পর অতিক্রান্ত দূরত্ব 500 মিটার। তাহলে এখান থেকে এটা এক্স অক্ষ ধরি আর এখান থেকে এই লম্ব দিকে ওয়াই অক্ষ ধরি। তাইলে এক্স ইকুয়াল টু কী হবে? এক্স ইকুয়াল টু আমাদের ইউ বেগে নিক্ষেপ করছে, ধরে নিই আমরা ইউ বেগে নিক্ষেপ করছে, ইউ কস থিটা হচ্ছে এক্স উপাংশ, এক্স সমান ভিটি, ইউ কস থিটা ইন্টু টি, এটা হচ্ছে আমাদের এক্স উপাংশ ইকুয়াল টু 500। এটা তো আমরা বলতেই পারি, বা এখান থেকে আমরা টি এর একটা মান পাবো, টি ইকুয়াল টু হচ্ছে আমাদের 500 ডিভাইডেড বাই ইউ কস থিটা। এই সময় পরে আমি ধরে নেই যে আঘাত করছে। এখন এই সময় পরে এই যে বস্তুটা এখান থেকে যে নিক্ষিপ্ত হয়েছে, মানে এখান থেকে ফ্রি ফল, এখান থেকে আদিবেগ জিরো নিয়ে এখান থেকে নিচে পড়তেছে, তাহলে এই বস্তুটা কত উচ্চতা থাকবে টি সময় পরে? এই বস্তুটা টি সময় পরে ধরে নেই এই ওয়াই উচ্চতা থাকবে। বস্তুটা টি সময় পরে ওয়াই উচ্চতা যদি থাকে, অ্যান্ড টি সময় পরে এই যে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত? এইটা না ওয়াই ড্যাশ। টি সময় পরে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওয়াই ড্যাশ। তাইলে এখানে ওয়াই ড্যাশ ইকুয়াল টু কী হবে? ওয়াই ড্যাশ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, কারণ এটা হচ্ছে আদিবেগ জিরো নিয়ে পতিত হয়েছে, বা ওয়াই ড্যাশ ইকুয়াল টু হাফ জি 500 ডিভাইডেড বাই ইউ কস থিটা স্কোয়ার। তাহলে আমাদের ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হইতেছে কি 300 মাইনাস 300, টোটাল হচ্ছে 300 মাইনাস ওয়াই ড্যাশ ইকুয়াল টু হাফ জি 500 স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে কি, এই ওয়াইটা হচ্ছে টি সময় পরে বস্তুটির, মানে এখান থেকে ফ্রি ফলের যে বস্তুটা আছে বস্তুটির উচ্চতা, এটা হচ্ছে টি সময় পরে ফ্রি ফলে যে পড়তেছে ওই বস্তুটির উচ্চতা। এখন টি সময় পরে গুলিটির উচ্চতা যদি এই ওয়াই হয় তাহলে তো আঘাত করবে। টি সময় পরে গুলিটির উচ্চতা কত হবে? টি সময় পরে গুলিটির উচ্চতা কত হয় আমরা কি জানি? ওয়াই ইকুয়াল টু প্লাসের ক্ষেত্রে যে ইকুয়েশন আমরা লিখি, আমরা এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা তো আমরা লিখি। তাহলে এই যে আমাদের ওয়াই, এই ওয়াইটা হচ্ছে কি টি সময় পরে গুলিটির উচ্চতা, এটা হচ্ছে গুলিটির উচ্চতা, বা এখান থেকে এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা ওয়াই টু ধরি। তাহলে এখান থেকে এক্স ট্যান থিটা, এক্স কত? এক্স হচ্ছে আমাদের 500 না, এক্স হচ্ছে আমাদের 500 ট্যান থিটা, কারণ এক্স কি এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে আঘাত করবে, মাইনাস জি হচ্ছে কত? হাফ জি এক্স কত? 500 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এখন ওয়াই ওয়ান এবং ওয়াই টু যদি সমান হয় তাহলেই তো আঘাত করবে। ওয়াই ওয়ান অ্যান্ড ওয়াই টু সমান হওয়া মানে কি? যে দুইটা টি সময় পরে একই উচ্চতা থাকা, আর একই উচ্চতা থাকা মানেই তো আঘাত করা। তাহলে ওয়াই ওয়ান অ্যান্ড ওয়াই টু সমান শর্ত কি? আঘাত করার শর্তে। আঘাত করার জন্য ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই টু, বা হচ্ছে 300 মাইনাস হাফ জি 500 স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 500 ট্যান থিটা মাইনাস হাফ জি 500 স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এইটা অ্যান্ড এইটা ক্যান্সেল, তখন এখান থেকে আমরা পাই ট্যান থিটা ইকুয়াল টু এই যে 300 ডিভাইড বাই 500, বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/5। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/5। এই কোণে যদি আমি নিক্ষেপ করি তাহলে আঘাত করবে। আশা করি এটা বুঝতে পারছি। অ্যান্ড এমসিকিউর জন্য আমরা কি করব? এই কনসেপ্ট আমি আগে ডিসকাস করছি, জাস্ট ট্যান থিটা হবে এই লম্ব ডিভাইড বাই ভূমি ট্যান ইনভার্স 3/5। আশা করি এটা বোঝা গেছে। আমাদের নেক্সট প্রবলেম, এটা 9ম প্রবলেম।
প্রবলেমটা হলো যে চুয়েট 11-12-তে আসা একটা কোশ্চেন, এটা মোটামুটি ভালো একটা কোশ্চেন ছিল। এখানে বলা আছে যে একটি বন্দুকের গুলি 100 কিলোমিটার/আওয়ার বা 100 কিলোমিটার/ঘন্টা বেগে উপরের দিকে ছোড়ায় 15 সেন্টিমিটার পুরু ছাদ ভেদ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি পুনরায় উপর হতে নিচে এসে ছাদটিকে আঘাত করার পর আর কত দূর ছাদটি ভেদ করবে। মানে ভালো একটা প্রবলেম এটা। মানে এটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের ছাদ, এটা হচ্ছে 15 সেন্টিমিটার দূর, মানে পুরো এটা 15 সেন্টিমিটার পুরো। এখান থেকে 100 কিলোমিটার/আওয়ার বেগে, এখান থেকে 100 কিলোমিটার/আওয়ার বেগে একটি গুলি নিক্ষেপ করা হয়েছে। এখন 100 কিলোমিটার/আওয়ারকে আমাদের অবশ্যই মিটারে নিতে হবে, মিটার/সেকেন্ডে নিতে হবে, বা এটা কি করতে হবে, 100 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নেই। 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 মিটার/সেকেন্ড, বা এখানে পাই 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, মানে হচ্ছে 27.77 মিটার/সেকেন্ড। এটা দ্বারা বোঝায় যে এইখানে একটা গুলি কি করছে, ছাদে 27.77 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, এখান থেকে জাস্ট ভেদ করা শুরু করছে। পরে এখান থেকে 15 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার ফলে এখান থেকে বের হয়েছে, মানে অর্ধেক বেগ হারাইছে। তাহলে এখানে বেগ কত হবে, অর্ধেক বেগ হারানোর পরে এখানে বেগ কত হবে, 27.778 ভাগ 2, মানে হচ্ছে 13.88 মিটার/সেকেন্ড, আর এখানে হচ্ছে 27.77 মিটার/সেকেন্ড। এই মোটামুটি আমাদের কোশ্চেনে বলা আছে। পরে কি হয়েছে, এই বেগে আমাদের যে গুলিটা, এভাবে গুলিটা এখানে এই বেগে কি করছে, উপরে গিয়ে আবার নিচে চলে আসছে, মানে এখান থেকে উপরে গিয়ে আবার নিচে চলে আসছে, নিচে চলে আসার পরে এই গুলিটা তো আবার এই পজিশনে এসে থেমে যাবে। ধরি গুলিটা আবার এক্স দূরত্বে এসে থেমে যাবে। এই যে এক্স, এই দূরত্বটা কত, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন এই প্রবলেমটা একটু সিম্পলিফাই করি। মানে হয়েছে আমাদের প্রথম কেস, যখন এখান থেকে একটা ইউ বেগে গেছে, এটা 27.77, এখান থেকে u/2 বেগে বের হয়ে গেছে, এখান থেকে 15 সেন্টিমিটার মানে 0.15 মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এখন আমি ধরে নেই যে এই ছাদের গড় প্রতিরোধ বল ইকুয়াল টু এফ, এটা আমি ধরে নেই। এখন আমরা যখন কাজ ক্ষমতা শক্তি পড়ব, তখন এই জিনিসটা আমরা পড়ব যে নন কনজারভেটিভ ফোর্স, এটা প্রতিরোধ বলকে একটা ঘর্ষণ বলের মতো না, প্লাস ডাব্লু এক্সটার্নাল বাহ্যিক ফোর্স দ্বারা কৃত কাজ, নন এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, সে নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, মানে আমাদের ঘর্ষণ বল বা এখানে প্রতিরোধ বল দ্বারা কৃত কাজ প্লাস এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে শেষ শক্তি মাইনাস আদি শক্তি। এই সূত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তারপর আমাদের এই সূত্রটা এবং আমাদের যে আর একটা সূত্র আছে কাজ শক্তি উপপাদ্য, এটা আমরা পড়বো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, ফুল ক্লিয়ারলি পড়বো। ডাব্লু অফ অল ফোর্সেস মানে সমস্ত বল দ্বারা কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে ডেল কে, গতিশক্তির পরিবর্তন। এটাও এই দুইটা সূত্র যে কোনো একটা ইউজ করে আমরা এটা সলভ করব। আসলে আমাদের যে কোশ্চেন ব্যাংকগুলোতে এখানে বিভব শক্তির যে পরিবর্তন ওইটাকে কনসিডার করে নাই। অ্যান্সার কাছাকাছি আসবে ঠিক আছে, কিন্তু আমাদের যদি 15 সেন্টিমিটারে বেশি হইতো বা বেগটা মানে যদি একটু মান চেঞ্জ করে দিত, তাহলে আমরা কারেক্ট আনসার পাইতাম না। ওইভাবে করলে কোশ্চেন ব্যাংকগুলোতে দেখবা কি যে বিভব শক্তির পরিবর্তনটা কাজে লাগায় না, কিন্তু আমরা একেবারে জেনারেল কেস করব, বিভব শক্তির পরিবর্তনটাকেও কাজে লাগাবো। এখন এখান থেকে আমরা একটা কাজ করি, এইটা মনে আমাদের জানা সূত্র সবার, এটা দিয়ে করা যাবে। এটা একই সূত্র মূলত,
তাহলে এটা ডাব্লু অফ অল ফোর্সেস মানে কৃতকাজ ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন, সমস্ত বল দ্বারা কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। এটা আমরা জানি বা কাজ শক্তি উপাদ্য অনুসারে। তাহলে এখানে কি কি ফোর্স কাজ করতেছে? একটা ফোর্স কাজ করতেছে মানে ফার্স্ট কেস, যখন বুলেটটা এখান থেকে এই পজিশনে থেকে বের হয়ে গেছে, এখান থেকে আমাদের কাজ করতেছে প্রতিরোধ বল এফ, আর হচ্ছে গ্র্যাভিটি ফোর্স মানে হচ্ছে আমাদের এমজি। এর দুইটা ফোর্সই তো কাজ করতেছে। আর কোনো ফোর্স কি কাজ করতেছে? না, আর কোনো ফোর্স কাজ করতেছে না। তার মানে এখান থেকে প্রতিরোধ বল দ্বারা কৃতকাজ কী হবে? প্রতিরোধ বল দ্বারা কৃতকাজ কী হবে? প্রতিরোধ বল কি হয়? বুলেটটা যখন এদিকে উঠতেছে তখন প্রতিরোধ বল কি নিচের দিকে কাজ করতেছে না? প্রতিরোধ বলটা নিচের দিকে মানে গতির বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে প্রতিরোধ বল দ্বারা কৃতকাজ কী হবে? এফ ইন্টু সরণ কত 0.15 মিটার 15 সেন্টিমিটার অ্যান্ড কস থিটা, অ্যান্ড এটা মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, এজন্য একটা মাইনাস হবে। এফ এবং এক্স পরস্পর বিপরীত দিকে, এজন্য প্রতিরোধ বল দ্বারা কৃতকাজ হচ্ছে নেগেটিভ। এটা তো বুঝতে পারছি। ডাব্লু অফ প্রতিরোধ বল বা রিয়াকশন ফোর্স প্লাস ডাব্লু অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুইটা ফোর্সই তো আমাদের আছে। তাহলে এই দুইটা ফোর্স দ্বারা কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তাহলে গ্র্যাভিটি ফোর্স দ্বারা কৃতকাজ কী হবে? গ্র্যাভিটি কি নিচের দিকে কাজ করতেছে এমজি, বস্তুটা যাচ্ছে উপরের দিকে, তার মানে এখানেও গ্র্যাভিটি দ্বারা কৃতকাজ কি নেগেটিভ। তাহলে মাইনাস ফোর্স আছে এমজি ইন্টু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.15, ডাব্লু ইকুয়াল টু এফএস না, এটা এটা এই সূত্র ইউজ করলাম, এফএস কস থিটা। এটা যেহেতু বিপরীত দিকে এজন্য নেগেটিভ হবে। ইকুয়াল টু আমাদের কি হবে? গতিশক্তির পরিবর্তন। এই পজিশনে আমাদের গতিশক্তি u/2, তাহলে এই পজিশনে গতিশক্তি হবে হাফ এম u/2 স্কোয়ার। অ্যান্ড u/2 কত? u/2 আমরা পাইছি 13.88 মিটার পার সেকেন্ড, মানে অর্ধেক 13.88 মিটার পার সেকেন্ড মাইনাস ডেল কে মানে কি k2 মাইনাস k1 মাইনাস এই পজিশনে আমাদের ইউ কত হাফ এম ইন্টু ইউ কত 27.77 মিটার পার সেকেন্ড, 27.77 তার স্কোয়ার। এই যে আমরা ইকুয়েশন পাইছি, এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা এমগুলো কমন নেই, এফ ইন্টু 0.15 ইকুয়াল টু মানে এফ ইন্টু 0.15 ইকুয়াল টু আমরা লিখতে পারি এম কমন নেওয়ার পরে, আমরা লিখতে পারি 27.77 স্কোয়ার বাই 2 মাইনাস 0.15 ইন্টু জি ইন্টু 9.8 মাইনাস 13.88 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা পাই 27.77 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 0.15 ইন্টু 9.8 মাইনাস 13.88 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.15 মানে 0.15 দ্বারা ভাগ করে দিলাম। এখান থেকে আমরা পাই এফ মানে হচ্ছে আমাদের প্রতিরোধ বল ইকুয়াল টু আমরা পাই 1918.595 মিটার। এটা হচ্ছে আমাদের প্রতিরোধ বল, মানে হচ্ছে এই যে আমাদের এটা এম কি, এম হচ্ছে ভরটা আমরা রেখে দিই। আমাদের যে এই যে ছাদের প্রতিরোধ বলের মানটা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি ছিল, যে আমাদের এই যে গুলিটা এখান থেকে ঢুকার পরে এখান থেকে বের হয়ে আবার এখান থেকে আসছে, সেকেন্ড বার আবার ঢুকছে নিচে। তাইলে সেকেন্ড কেসে এক্স দূরত্ব গিয়ে থেমে যায়, আমরা ধরে নেই। এখন এখান থেকে যদি 13.88 মিটার পার সেকেন্ড বেগে সে যাত্রা শুরু করে, আবার 13.88 মিটার পার সেকেন্ড বেগে তো পতিত হবে। এটাই তো আমাদের জানা কথা, যে বেগে নিক্ষেপ হয়েছে আবার সেই বেগে ফিরে আসবে। এখন সেকেন্ড কেসটাকে আমরা সিম্পলিফাই করি। এটাকে সিম্পলিফাই করলে কি আসে, এই আসে আমাদের 7 অ্যান্ড এখান থেকে এদিকে ঢুকছে কত 13.88 মিটার পার সেকেন্ড বেগে ঢুকছে। অ্যান্ড আমি ধরে নেই যে এক্স দূরত্বে গিয়ে থেমে গেছে,
আচ্ছা, ছাদটা ধরে এই পর্যন্ত ছাদ, আর এখান থেকে এক্স, এই কতটুকু আবার ঢুকবে এটার ভিতরে, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ছাদের আমি ধরি এই এক্স দূরত্ব ঢোকার পরে যে এই পজিশনে থেমে যাবে, ছাদ হয়েছে এই পুরোটা হচ্ছে ছাদ, মানে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 0.15 মিটার। তাহলে এক্স এর মানটা কত, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন এখানেও আমরা একই সূত্র ইউজ করব, ডাব্লু অফ অল ফোর্সেস ইকুয়াল টু হচ্ছে ডেল কে, ডাব্লু অফ অল ফোর্সেস। এখানে এক্স কোন দিকে, সরণ নিচের দিকে, এক্স নিচের দিকে, এক্স নিচের দিকে, আর আমাদের প্রতিরোধ বল উপরের দিকে, কারণ প্রতিরোধ বল সবসময় কি হয়, বিপরীত দিকে কাজ করে। তাহলে প্রতিরোধ বল দ্বারা কৃত কাজ কী হবে, প্রতিরোধ বল দ্বারা কৃত কাজ হচ্ছে মাইনাস এফ ইন্টু এক্স এইটা। আর গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ কী হবে, গ্র্যাভিটি দ্বারা, গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে আর সরণ নিচের দিকে, তাহলে এখানে কি হবে, এবার পজিটিভ হবে, এম জি এক্স এবার হবে পজিটিভ, ইকুয়াল টু ডেল কে। ডেল কে মানে এইটা সেকেন্ড পজিশন, এটা ফার্স্ট পজিশন, মানে গতিশক্তির পরিবর্তন। সেকেন্ড পজিশনের গতিশক্তি কত, এখানে এসে থেমে গেছে না, তাহলে এখানে ইউ ইকুয়াল টু 0, তাহলে সেকেন্ড পজিশনের গতিশক্তি 0 মাইনাস ফার্স্ট পজিশনের গতিশক্তি কত 13.88 মিটার পার সেকেন্ড, মাইনাস হাফ ইন্টু এম ইন্টু 13.88 তার স্কোয়ার। এটা তো বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এক্স এর মান কি হবে, এক্স ইকুয়াল টু হয় আমাদের মাইনাস হাফ ইন্টু এম ইন্টু 13.88 স্কোয়ার ডিভাইডেড বাই এম জি মাইনাস এফ, এফ কত, এফ ইকুয়াল টু আমরা কি পাইছি 1918.595 এম, এইটা আমরা পাইছি। এখন এখান থেকে কিন্তু এম এম সব কাটা যায়, এই এম আর উপরে এম কিন্তু কাটা যায়। তাহলে এখান থেকে আমরা পাই কি, এক্স এর মান পাই কত, মাইনাস হাফ ইন্টু 13.88 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে 9.8 মাইনাস 1918.595, মানে এম কাটা গেলে 0.05046, মানে হচ্ছে আমাদের 0.05046 মিটার, বা এখানে 100 দ্বারা গুণ করলে আমরা পাই 5.0464 সেন্টিমিটার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন অনেকে আমাদের কোশ্চেন ব্যাংকগুলোতে এই যে বিভব শক্তির যে পরিবর্তন, এটা কিন্তু আমাদের ধরে নাই, এটা না ধরলে কিন্তু মানে সঠিক প্রসেস না, ওইটা ভুল প্রসেস, কিন্তু এখানে মিলে গেছে, কারণ 15 সেন্টিমিটার এতই ক্ষুদ্র যে এটার ফলে যে বিভব শক্তির পরিবর্তন এটা ইগনোর করছে, কিন্তু আসলে তো ইগনোর করা ঠিক না। 15 সেন্টিমিটার থেকে যদি ভ্যালু একটু চেঞ্জ করে যায়, তাহলে দেখা যাবে কি যে আমাদের মানটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এজন্য এইটা হচ্ছে মূল প্রসেস শিখবো। আর যদি আমাদের 15 সেন্টিমিটার না হয়, আরও অনেক 12, 20, 30, 50 সেন্টিমিটার ছাদ হয়, 100 সেন্টিমিটার ছাদ হয়, তখন আমরা এই প্রসেসে আমরা সঠিক অ্যান্সার পাবো। কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংকের যে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ওইটা আমরা সঠিক অ্যান্সার পাবো না। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আমি আরও প্রবলেম সলভ করব বিগত বছরের কোশ্চেনের। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।